শীতের আমেজে একটা রহস্য রোমাঞ্চে ভরপুর থ্রিলার স্টোরি শুনতে আশা করছি আপনার বেশ ভালোই লাগবে। আজ আপনি শুনবেন টিম আনসি ক্রিয়েশনের পরিচালনায় খগেন্দ্রনাথ মিত্রের কলমে কান টান উত্তেজনা ও রহস্য রোমাঞ্চে ভরপুর খনি কে। অমল ও সুরেশ দুই বন্ধু। সুরেশ থাকতো পেশাওয়ারে, এসেছে কলকাতায় বেড়াতে। উঠেছে অমলের বাড়ি। বাড়িতে অমল একা থাকে। দোতলা বাড়ি। অমল অনেক টাকার মালিক। পৈতৃক সম্পত্তি তো পেয়েছেই, মাতৃক অর্থাৎ দাদামশাইয়ের খান দুই বাড়িও মাস কতক হলো তার হাতে এসেছে। এক মামা, সেও আবার পাতানো। টাকা পয়সা পেলেও অমলের মাথা ঠিক আছে। সে বাবুগিরি করে না। শখের মধ্যে যা দেখা যায় তা হচ্ছে বই কেনা। কেবল কেনা নয়, সে সঙ্গে পড়াও। সে উত্তর ভারতে বেড়াতে গিয়ে সেবার পেশাওয়ারে সুরেশের বাড়িতে অতিথি হয়েছিল। সুরেশ সেখানে রেলে চাকরি করে। মাইনে যা পায় তা বেশ। সেখানে খাতিরও খুব। অনেকদিন বাংলাদেশ ছাড়া, তাই কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। সে রাতে একটা বিশ্রী শব্দে সুরেশের ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুমের ঘোরটা গেল না। সে প্রথমে বুঝতে পারল না কোথায় আছে। পরক্ষণেই তার মনের জড়তা কেটে গেল। বুঝতে পারল সে আছে অমলেরই বাড়িতে। কিন্তু শব্দটা কিসের? সম্ভবত ঝড়ই যেন জানালা দরজার পাল্লা দরাম করে বন্ধ করল। কিন্তু তারপরও সেই রকম শব্দ হতে লাগলো। শীতকাল, তাই সুরেশের দরজা জানালা বন্ধই ছিল। কিন্তু শীত গ্রীষ্ম সবসময়ই অমলের জানালা খুলে শোবার অভ্যেস। সে বলতো, জানালা বন্ধ করে শুলে আমার দম আটকে যায়। শব্দটা যেন সুরেশেরই ঘরখানার নিচে হচ্ছে। তার ঘরের নিচে আছে অমলের পড়বার ঘর। হয় সে তখনও পড়ছে, অথবা জানালা খুলে রেখেই শুতে গেছে। পড়বার ঘরের পাশেই তো শোবার ঘর। এইসব ভেবে সুরেশ আবার ঘুমোবার চেষ্টা করলো, কিন্তু ঘুম আর এলো না। থেকে থেকে শুধু শব্দই হতে লাগলো। সেই উঠে সুইচ টিপে আলো জ্বাললো। ঘড়ি দেখলো, রাত 2টো। আবার দরাম করে শব্দ হলো। এরকম শব্দ হতে থাকলে ঘুমোনোই দায়। সুরেশ বিছানা ছেড়ে উঠল। মোটা আলোয়ানটা গায়ে চটি জোড়া পায়ে দিয়ে ধীরে ধীরে সে দরজা খুলে বেরিয়ে গেল। দরজার পাশেই সুইচ ছিল। সুইচটা টিপতেই বারান্দাটি আলোকিত হলো। সামনে নিচের সিঁড়ি। সিঁড়ির মাথায় আলো ছিল। সে বারান্দা পার হয়ে সিঁড়ির আলো জ্বেলে সিঁড়ি দিয়ে নিচে নামতেই পরিষ্কার বুঝতে পারল শব্দটা কোথা থেকে আসছে। সুরেশ ঘরখানার দরজাটা টানতেই খুলে গেল। ঘরে তখনও আলো জ্বলছিল। অমল কি এখনো পড়ছে? না। সামনের দিকে তাকিয়েই তার হাত পা অসাড় হয়ে গেল। আর এক পাও নড়বার শক্তি রইল না। সে দেখল অমল কার্পেটের উপর চিত হয়ে হাত দুখানা ছড়িয়ে পড়ে আছে। তার কপালে একটি ক্ষত। সে ক্ষত থেকে রক্ত বেরিয়ে একটি লাল ধারা কার্পেটে পড়েছে। ক্ষতটি দেখে সুরেশের মনে পড়ল এরকম ক্ষত হয় রিভলভারের গুলিতে। সে দরজা ধরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো, তাহলে সেই অস্ত্রটি কোথায়? কিন্তু এদিক ওদিক তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। এটা খুন নাকি আত্মহত্যা? আত্মহত্যা হলে অস্ত্রটা কাছেই থাকবে, খুন হলে খুনি সেটা নিয়ে গেছে। কিন্তু সুরেশ সাহসে ভর করে এগিয়ে গিয়ে অমলের পাশে হাঁটু গেড়ে বসল। সেই সময় অমল একবার চোখ মেলে তাকালো এবং তার ঠোঁট দুখানি কেঁপে উঠল। সে যেন কি ফিসফিস করে বলল। সুরেশ তার দিকে ঝুঁকে জিজ্ঞাসা করল, অমল, এ কি? কে করলো এ কাজ? অমল অতি কষ্টে ফিসফিস করে বলল, সুরেশ, সে আমাকে খুন করেছে। পুলিশকে বলো যে। ঠিক সেই সময় জানালায় এত জোরে একটা শব্দ হলো যে অমলের ক্ষীণ কণ্ঠস্বর ডুবে গেল। সুরেশ আরো ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে গেল। বলল, আমি শুনতে পাচ্ছি না অমল। কে কে করেছে? কিন্তু অমলের কণ্ঠস্বর চিরদিনের মতো থেমে গেল। সুরেশের হাত পা আর চলল না। সে অসাড়ের মতো তার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে রইল।
কিন্তু একটু পরেই স্বপ্নের মতো মনে হলো সেখানে আরও কে যেন এসে দাঁড়িয়েছে। সুরেশ তাকিয়ে দেখে দরজায় অমলের এক দূর সম্পর্কীয় আত্মীয় দাঁড়িয়ে। সেও এসেছে দিন 2 হলো শিলং থেকে কলকাতায়। নাম তার শরৎ। শরৎ বলিষ্ঠ দীর্ঘাকায় পুরুষ। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে সুরেশবাবু? অমলকে কেউ খুন করেছে, আপনি নিচে ওর সরকার কেউ জানান, আমি ততক্ষণ এইখানেই আছি। শরৎ তাড়াতাড়ি বেরিয়ে গেল। সে শুয়েছিল সুরেশেরই পাশের ঘরে। শরৎ ঘর থেকে বেরিয়ে যেতেই সুরেশ জানালাটা বন্ধ করে দিল। টেবিলের উপর টেলিফোন ছিল। রিসিভারটা তুলে নিয়ে পুলিশকে আসবার জন্য থানায় ফোন করলো। একজন ডাক্তারকেও সঙ্গে আনতে বলল। পুলিশ যখন এলো তখন হল ঘরে বাড়িরই কয়েকজন জমা হয়েছে। সব ঘরেই আলো জ্বলছে, এমনকি বাড়ির চারধারে যে বাগান ছিল সেখানেও আলো জ্বলছিল। ডাক্তারকে নিয়ে পুলিশ তাড়াতাড়ি অমলের পরবার ঘরে গিয়ে ঢুকলো। ডাক্তার অমলকে পরীক্ষা করে গম্ভীরভাবে মাথা নাড়লেন, বললেন, বারুদের দাগ নেই, পিস্তলটাকেও দেখা যাচ্ছে না। এই তো পরিষ্কার দেখা যাচ্ছে খুন, তবে বেশিক্ষণ আগে হয়নি। ওই মিনিট 20 বড় জোর আধা ঘন্টা আগে হবে। দরজার কাছে যারা ঘোরাঘুরি করছিল দারোগাবাবু তাদের লক্ষ্য করে বললেন, সকলের আগে কে দেখেছেন? সুরেশ সব হয়ে গলা পরিষ্কার করে বলল, আমি যখন আসি তখন ওর নিঃশ্বাস পড়ছিল। কে ওকে খুন করেছে ও আমাকে বলবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তার আগে কি হয়েছিল সেটা বলুন। জানি না, কেবল ঝড়ে ওই জানালাটা জোরে জোরে বন্ধ হচ্ছিল, সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়। তারপরও শব্দের জন্য আর ঘুমোতে পারিনি, তাই নিচে নেমে এসেছিলাম। কাউকে তখন দেখেছিলেন কি? কাউকে দেখিও নি, ঝড়ের শব্দ ছাড়া আর কিছু শুনতেও পাইনি। তবে আমার পর এসেছিলেন শরৎবাবু, উনিও শব্দে ঘুমোতে পারছিলেন না। দারোগা সরকারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এ বাড়িতে আর কে কে আছে? 2জন চাকর আর একটা ঠাকুর। মোটর ড্রাইভারটার বাড়ি অবশ্য কাছেই, সে সকালে আসে, রাতে চলে যায়। কোথায় খাওয়া দাওয়া করে? এখানেই। বলতে পারেন আপনার বাবু এত রাত অবধি এখানে কি করছিলেন? তা জানি না, তবে মাস কয়েক থেকে উনি রাতে ভালো করে ঘুমোতে পারতেন না, প্রায়ই রাত জেগে পড়াশুনো করতেন। আচ্ছা, উনি এরকম বিপদের কথা আগে বলেছিলেন কি? আমার কাছে তো বলেননি। আমি সরকার, আমার কাছে মনের কথা বলবেন কেন? তবে কার কাছে বলতেন বা বলতে পারেন? বলে দারোগাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। এই ধরুন বন্ধু বান্ধবের কাছে। ওর বন্ধুকে? অনেকেই তো বাবুর সঙ্গে গল্প করতে আসতেন। বড় লোক, অনেকের সঙ্গেই আলাপ ছিল। এরা কে? ইনি সুরেশবাবু, আমাদের বাবুর বন্ধু। পেশাওয়ারে থাকেন, দিন কয়েক হলো বেড়াতে এসেছেন। আর উনি বাবুর আত্মীয়, শিলংয়ে থাকেন। আজ সন্ধ্যে থেকে ওর মনের অবস্থা কেমন ছিল জানেন? আমি ভাড়া আদায়ে বেরিয়েছিলাম, রাত 10টায় ফিরেছি। দারোগাবাবু সুরেশের দিকে ফিরে বললেন, আপনার সঙ্গে শেষ কখন দেখা হয় ওনার? রাত 9টায়। রাত 8টায় আমরা একসঙ্গে খাই, তারপর 1 ঘন্টা গল্প করেছিলাম। আচ্ছা, তখন কি ওর উদ্বেগের ভাব দেখেছিলেন কিছু? সেই বিষয়ে স্পষ্ট কিছু বুঝতে পারিনি, তবে কেমন আনমনা মনে হচ্ছিল। আগে আমি ওকে কখনো এরকম দেখিনি। দারোগাবাবু তারপর শরতের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে কখন ওর শেষ দেখা হয়েছিল? রাত 10:30টায়। আপনার কি অনুমান হয়েছিল, অথবা ওর সঙ্গে কথায় বার্তায় কি কিছু বুঝতে পেরেছিলেন যে ওর জীবননাশ হতে পারে? তখন যেরকম দেখেছিলাম তাতে সে ধারণা করতে পারিনি বটে, তবে এখনকার অবস্থা দেখে বলা যেতে পারে উনি এইরকমই আশঙ্কা করেছিলেন। দারোগাবাবু একটু চিন্তিত হয়ে পড়লেন, তারপর আবার বললেন, বলুন তো শরৎবাবু, ওর সঙ্গে আপনার কতদিন অন্তর দেখা হয়? ঠিক নেই, মাসে 2-1 বার তো বটেই। কারবারের কাজে আমাকে প্রায় আসতে হয়। উনি কি বরাবরই এরকম অস্থির প্রকৃতির ছিলেন নাকি? না, সুরেশবাবু যা বলেছেন তা ঠিক, উনি আগে এরকম ছিলেন না। আচ্ছা, কবে থেকে আপনি তাকে এরকম দেখেছিলেন? তা মাস 2 হবে।
মধ্যপ্রদেশের এক শহরে একটা খুন হবার পরেই ওকে কেমন একটু বিচলিত দেখেছি। কিরকম? সে আবার কি? দারোগাবাবুর চোখ দুটো জ্বলে উঠল। সেখানে উনি গিয়েছিলেন বেড়াতে। তখন ওর এক বন্ধুকে একজন খুন করে। বন্ধুটির নাম ছিল হরিশ সমাদ্দার। সমাদ্দার যে হোটেলে ছিল সেই হোটেলে উনিও উঠেছিলেন। তারপর? সমাদ্দারকে একজন সাহিবি বাঙালি গুলি করে। যে লোকটা তাকে গুলি করে তার নাম উপেন্দ্রচন্দ্র। তার সঙ্গে ওর পরিচয় ছিল। উপেন ধরা পড়ে, কিন্তু কি করে যেন হাজত থেকে পালিয়ে যায়। এ খবর কি আপনি জানেন না? বলে যান। উপেন তো আর ধরা পড়েনি। বলে শরৎবাবু চুপ করলেন। দারোগাবাবু তার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওর কোনো শত্রু ছিল না? এমন কথা কেউ কি কোনোদিন বলেছে আপনাকে? না, মনে পড়ে না। আচ্ছা, উনি বিয়ে করেননি কেন? জানি না। দারোগাবাবু তারপর সুরেশকে বললেন, আপনি কি প্রায়ই ওর সাথে দেখা সাক্ষাৎ করতেন? না, সে সম্ভাবনা খুবই কম ছিল, কেননা আমি থাকি ভারতের এক প্রান্তে। ছুটি বড় একটা পাই না, আর ও নিজেই আমার ওখানে যেত, বছরে হয়তো একবার। দারোগাবাবু চুপ করলেন। তার একটু পরেই বললেন, আপাতত আপনাদের আর দরকার নেই, তবে চাকর বাকররা কেউ যেন কোথাও না যায়। পরে সকলকে আবার দরকার হতে পারে। আপনারা এখন বাইরে যান, আমি ঘরখানা ভালো করে পরীক্ষা করে দেখব। সকলে বার হয়ে গেল। দারোগাবাবু পরীক্ষা করতে লাগলেন। দরজায় দাঁড়িয়ে রইল কনস্টেবল। দারোগাবাবু দেখতে লাগলেন। আরাম চেয়ারের পাশে একখানি ছোট টেবিলের ওপর একখানি বই খোলা পড়ে আছে। বোঝা যাচ্ছে অমল বইখানি পড়ছিল। খোলা জানালার দিকে সে পেছন ফিরিয়ে বসেছিল। খুনিটা হয়তো সোজা ঘরে ঢুকেছিল। সে ঢুকতেই অমল বইটি নামিয়ে রেখে খুনিটার মুখের দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে কপাল লক্ষ্য করে গুলি করেছে। গুলি লাগতেই কার্পেটের উপর এইভাবে যেমন করে আছে সেই রকম করে পড়ে গেছে। পিস্তলের আওয়াজ হয়তো বাজ পড়ার শব্দে গেছে ডুবে। ঘটনাটা খুব সহজ নয়, এর ভেতরে কিছু একটা আছে। খুনিকে খুঁজে পাওয়া কঠিন হবে। তারপর কিছুক্ষণ চিন্তা করে একটা কনস্টেবলকে ডেকে বললেন, আচ্ছা, দেখো তো এর পকেটে কি আছে। কনস্টেবলটা এগিয়ে এসে অমলের পাশে হাঁটু গেড়ে বসে তার পোশাক তল্লাশি করতে লাগলো। জামার পকেট হাতড়ে প্রথমেই পেলে একখানি রুমাল, দুটো চুরুট ও এক বাক্স দেশলাই। তারপর আর এক পকেটে পেল এক গোছা চাবি ও খান কয়েক নোট, আঁধুলি, সিকি ও আনি। পরক্ষণেই আবার প্যান্টের পকেটে হাত দিয়ে একটা জিনিস টেনে বার করেই বলে উঠল, ই কেয়া? দারোগাবাবু দেখলেন একটি রিভলভার। তিনি সেটা কনস্টেবলের হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখলেন তার 6টি খোপেই 6টি গুলি ভরা। দেখা যাচ্ছে এরকম একটা কিছু হবে তা উনি বুঝতে পেরেছিলেন, তবে রিভলভারটা ব্যবহার করার সময় পায়নি। আচ্ছা, আর কি আছে? আর এক পকেটে ছিল কতগুলি চিঠি। দারোগাবাবু চিঠিগুলো কনস্টেবলের হাত থেকে নিয়ে আলোয় পরীক্ষা করতে লাগলেন। তারপরেই বলে উঠলেন, আরে, পাওয়া গেছে। এই যে একখানা টাইপ করা চিঠি, এতেই খুনি কে, কেন খুন করেছে তা পাওয়া যাবে। আমাদের গোয়েন্দা বিভাগের খোরাক, খাসা। তিনি কাগজখানি পড়ে সাবধানে ভাঁজ করে চিঠিগুলো একখানি খামে পুরে পকেটে রাখলেন এবং ঘরখানি আরো কিছুক্ষণ পরীক্ষা করে বেরিয়ে গেলেন। বেশ কিছুদিন পর ভোরের দিকে তারা তখন মোটরে ফিরছে। মুখার্জি জিজ্ঞাসা করলেন, বড়টি যে খুনি এটা কি করে ধরতে পেরেছিলেন বিশ্বগুপ্ত? আপনার কথার উত্তর দেবার আগে একটা কাজের ফয়সালা করা যাক। চন্দ্রের কি হবে? আপনি নিশ্চয় তার বিরুদ্ধে আর মামলা চালাবেন না? না, শরৎ রায়ই সে পথ বন্ধ করে দিল। মিস্টার শুক্লও বোধ হয় আর এগোবেন না। এগোবার উপায় নেই। গুপ্ত বললেন, মিস্টার মুখার্জি, এবার আপনার প্রশ্নের উত্তর দিই। যখন খবর পাই শরৎ রায়কে কে গুলি করেছে, আমার সন্দেহ হয় এটা সাজানো। ওর জামার হাতায় যে লোকটা গুলি করেছিল সে ওই অলি মোহাম্মদ। আপনি জানেন না, কিন্তু আমি ওর
ঘর থেকে রায়ের পিস্তলটা সরিয়েছি, তাতে গুলি চালাবার চিহ্ন আছে। আজই আপনাকে দেখাবো। আর ওর সেই ড্রাইভারটাও সরে পড়েছে আপনার সহকারীর চোখে ধুলো দিয়ে। শরৎ রাই যে মাকড়সা এটা আমি আবিষ্কার করি তখনই। ওর ওপর আমার কড়া নজর ছিল। ও থানায় খবর দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছিল সত্যি, কিন্তু যেখানে এসেছিল সেখান থেকে আমারই লোক আমাকে টেলিফোন করে, চেয়েছিল ওর পিছু পিছু। লোকটা ছিল ভারী চালাক, কতবার আমার চোখে ধুলো দিয়েছিল। যাক, আজ একটু শান্তিতে ঘুমোতে পারবো। শুক্ল বলল, আমার মনে শান্তি এসেছে, এবার হালকা মনে দেশে ফিরে যেতে পারি। আমার রবিবারের পার্টিতে যোগ দেবার পরে যাবেন, তার আগে নয়। শুক্ল হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে। সমাপ্ত হলো আমাদের আজকের গল্প বিশিষ্ট লেখক খগেন্দ্রনাথ মিত্রের কলমে খুনি কে। আজকের গল্পে কথক, সরকার ও মিস্টার মুখার্জির ভূমিকায় সরতাজ, অমল, সুরেশ ও মিস্টার গুপ্তের ভূমিকায় নাসিম, শরৎ ও মিস্টার শুক্লের ভূমিকায় শাহিদ। এমন চমৎকার একটা গল্প শোনানোর জন্য আপনার কাছে আমাদের পাওনা হিসেবে একটা সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন।